হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল বার্তা। লোকসভার নির্বাচন খুবই সামনে। একটা কথা এখানে প্রযোজ্য হচ্ছে যে বাংলা তুমি কার, অর্থাৎ বাংলাতে রুলিং গভর্নমেন্ট টিএমসি না বিজেপি সক্রিয়ভাবে বিরোধী করছে না অন্যান্য, অর্থাৎ বাংলাতে প্রত্যেকটি রাজনৈতিক দল সক্রিয়ভাবে মাটি কামড়ে পড়ে আছে লোকসভা নির্বাচনে ভালো ফল করার জন্য। আমি আলোচনা করব যে লোকসভার নির্বাচনে এই মুহূর্তে পশ্চিমবাংলার 42টি আসনে কাদের পাল্লা ভারী বা পশ্চিমবাংলার রাজনৈতিক সমীকরণ এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে এ নিয়ে আলোচনা করব। প্রসেনজিৎ কাপাস, রাজনৈতিক সচেতন, রাজনৈতিক বিশ্লেষক। প্রসেনজিৎ দা, কিভাবে দেখছো বাংলাতে এই মুহূর্তে রাজনৈতিক পাল্লা বা রাজনৈতিক সমীকরণ কোন দিকে যাচ্ছে? অ্যাকচুয়ালি আমরা যদি প্রত্যেকটা ভোট দেখি, সেটা পঞ্চায়েত ভোট হোক, বিধানসভা ভোট হোক বা লোকসভা ভোট, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমীকরণ করা যায়। যেমন হচ্ছে বিধানসভা ভোট বা পঞ্চায়েত ভোট, এই ক্ষেত্রে কিন্তু শাসক দল তারা যেভাবে উন্নয়নের কথা বলে, উন্নতির কথা বলে, তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকে এই ভোটগুলোতে। সাধারণত যদি খুব সরকার যদি দুর্নীতিগ্রস্ত না হয়ে পড়ে, বা যদি তাদের হয়তো দেখা গেল অনেক মন্ত্রীকে দুর্নীতির দায়ে হয়তো জেলে ভরা হয়েছে, এরকম যদি না হয়ে থাকে, বিধানসভা বা পঞ্চায়েত ভোটে কিন্তু শাসক দলের পাল্লা সাধারণত ভারী থাকে। অন্যদিকে লোকসভা ভোট, এটা কিন্তু কেন্দ্রের ভোট, তো স্বাভাবিকভাবে সেখানে কিন্তু কেন্দ্রের তরফ থেকে যে ভোটটা, যেহেতু কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখে, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রে যারা থাকে তাদেরও কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ থেকে থাকে। তো সেই ক্ষেত্রে আমার যতটুকু মনে হচ্ছে যে এবারে যে 2024-এর লোকসভা ভোট হতে চলেছে, সো সেক্ষেত্রে কেন্দ্রীয় যারা রয়েছে বিজেপি, তারা যেমন ভালো ফলাফল করবে, পাশাপাশি তৃণমূল সরকারেরও কিন্তু একটা ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে। 2000 বিধানসভা নির্বাচন বা 2019-এ লোকসভা নির্বাচনে বা 2021-এ বিধানসভা নির্বাচনে বিজেপি যে পার্সেন্টেজ ভোট রেখেছিল লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে টিএমসি যে পার্সেন্টেজ ভোট রেখেছিল, রাখতে পারবে বলে মনে হচ্ছে দুটো রাজনৈতিক দল? আমার মনে হচ্ছে এবারে হয়তো বিজেপির তরফ থেকে যেভাবে তারা 400 পার করার কথা বলছে, এবং রিসেন্টলি এমন কিছু ঘটনা তারা ব্যাক টু ব্যাক তাদেরকে অনেকটাই অ্যাডভান্টেজ দিচ্ছে। অন্যদিকে আমরা যদি দেখি, সেটা আমার মনে হয় যারা ভিডিওটা দেখছেন তারাও জানে, বিশেষ করে মোদির বিরুদ্ধে কেন্দ্রে যে খুব একটা স্ট্রং কাউকে দাঁড় করানো যাচ্ছে, বা মাননীয় যিনি প্রধানমন্ত্রী এখন নরেন্দ্র মোদী, তার বিরোধী মুখ কে, তো সেই বিষয়টাতে কিন্তু অনেকটা একটা ফ্যাকাসে ভাব দেখা যাচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম একটা বিরোধী জোট তৈরি হলো, সেখানে সমারোহে বহু আঞ্চলিক দল, যেগুলো রিজিওনাল পার্টি, তারা যোগ দিল অনেক কিছু, কিন্তু আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দেখতে পাইনি যে বিরোধী পক্ষ থেকে একটা মুখ দাঁড় করানো হচ্ছে, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি এখন শুধুমাত্র ভারতবর্ষ নয়, যিনি ওয়ার্ল্ডের কাছেও দেশের একটা মান যথেষ্ট উন্নতি। অবশ্যই অনেক সমালোচনা থাকবে, কিন্তু তারপরেও কিন্তু যে জায়গাটায় মোদী নিজেকে পৌঁছে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, তার বিরোধী মুখের কিন্তু একটা অভাব রয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই যে একটা মোদি চমক বা মোদি ম্যাজিক, যেটা যেটা বারবার ধরে বিজেপি সরকারকে 2014, 2019, 2024-এ যেটা অ্যাডভান্টেজ দিচ্ছে, আমার মনে হয় এক্ষেত্রেও কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ দিতে পারে। এবার সেইটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এর সঙ্গে সিএএ আছে, এনআরসি ইস্যু আছে, তো এখন বর্তমানে যারা শাসক দল রয়েছে পশ্চিমবঙ্গে, তাদেরও যথেষ্ট ভালো সংগঠন রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তারা কতটা এই বিজেপি সরকারের যে খারাপ দিকগুলো, তাদের এই দিকগুলো কতটা মানুষের কাছে বোঝাতে পারে, মানুষের কাছে কতটা পৌঁছাতে পারে, সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। এবারে লোকসভা নির্বাচনে আমরা লক্ষ্য করছি যে বিজেপি আঞ্চলিক দলগুলোর সাথে জোট করছে, যারা হয়তো সে অর্থে সিট জয়লাভ করতে পারবে না, কিন্তু ভোটের পার্সেন্টেজে তাদের একটা ভূমিকা থাকবে। পশ্চিমবাংলাতে মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ, কিন্তু কংগ্রেসের সাথে জোট হলো না, তো বিজেপিকে কি অ্যাডভান্টেজ দেবে? না, অবশ্যই সেক্ষেত্রে এটা তো বিজেপির একটা কৌশল। তারা তো চাইবেই যে যত রিজিওনাল পার্টিগুলো আছে, যত তাদের পক্ষে যাবে, বিরোধী জোট তত হালকা হবে। স্বাভাবিকভাবেই কিন্তু এই কৌশলটা কিন্তু বিজেপি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রিজিওনাল পার্টি, যদিও সেই রকমভাবে আমরা খুব একটা দেখিনি যে প্রত্যক্ষভাবে তারা রিজিওনাল পার্টিগুলোকে টানার চেষ্টা করছে, কিন্তু আমরা যদি সারা ভারতবর্ষ জুড়ে দেখি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় যে রিজিওনাল পার্টিগুলো রয়েছে, তাদেরকে কিন্তু কৌশলবশত কিন্তু তাদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে। কারণ এটা খুব স্বাভাবিক, লড়াই যখন হয়, লড়াইয়ের ময়দানে আমি যতই স্ট্রং হই না কেন, প্রতিদ্বন্দ্বীকে কিন্তু হালকা ভাবা যাবে না। তাই তারা কোনো রিস্কই হয়তো নিতে চাইছে না, যে আমি যত রিজিওনাল পার্টিকে আমার পক্ষে টেনে রাখতে পারবো, আমার সিট সংখ্যা তত বাড়তে পারে সমঝোতা করে। তো আমি আবারও বলবো যে হয়তো বিরোধীদের যে বিরোধী জোট, সেই বিরোধী জোট কিন্তু আমরা চেয়েছিলাম যে আরও স্ট্রং হবে, না হলে কিন্তু যে এককেন্দ্রীকরণ ব্যাপার রাজনীতি, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বিরোধীদেরও অনেক স্ট্রং ভূমিকা পালন করতে হবে, এবং বিরোধী জোট যেভাবে গড়ে উঠেছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু বিরোধীদেরও অনেকটা লড়াই দেওয়া উচিত, অনেকটা ফাইট করা উচিত, যাতে
মোদী সরকার যেটা রয়েছে বর্তমানে কেন্দ্রে, তারাও কিন্তু আরও অনেক বেশি মানুষের জন্য উন্নয়নের কথা ভাববে, উন্নতির কথা ভাববে। এই সমীকরণটা ভীষণ দরকার। বিরোধী শাসক, শাসক বিরোধী। কিন্তু শাসক যদি এক মানে একরকমভাবে খুব শক্তিশালী হয়ে যায়, বিরোধী যদি খুব লেস হয়ে যায়, তাহলে কিন্তু সেটা শুধুমাত্র কেন্দ্র নয়, রাজ্যের জন্যও ক্ষতি, সর্বোপরি জনগণের জন্য ভীষণ ক্ষতি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, রাম মন্দির, পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে কোনটার প্রভাব লক্ষ্য করছে তুমি? আহ, প্রথম কথা হচ্ছে, বিজেপির তরফ থেকে রাম মন্দির, এটা তো একটা বিরাট বড় ইস্যু করে তারা নামবেই, ভোট প্রচারে নামবে, এটা খুব স্বাভাবিক। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে মমতা ব্যানার্জি তিনি যেভাবে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, এদিকে রেশনের যে চাল গম, এইগুলো নিতে তারা তো নামবেই। তো স্বাভাবিকভাবে আবারও আমি বলছি যে তৃণমূল সরকার তারা তাদের উন্নয়নের কথা কতটা মানুষকে বোঝাতে পারবে, এবং কেন্দ্রের যে তারা বারবার ধরে যে বঞ্চনার কথা বলছে, সেই বঞ্চনা মানুষকে কতটা বোঝাতে পারবে। আর অন্যদিকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে যে বিষয়গুলো নিয়ে বর্তমান রাজ্য রাজনীতিতে বারবার তোলপাড় হচ্ছে, দুর্নীতি ইস্যু, অন্যদিকে সন্দেশখালী ইস্যু, অন্যদিকে বহু যারা শাসক দল রয়েছে তাদের অনেক নেতা মন্ত্রীরা এখন আমরা জানি না আগামী দিনে কবে সেই বিচার হবে, তারা আদৌ দোষী কিনা বা নির্দোষ কিনা, সেইগুলো পরবর্তী বিষয়। কিন্তু তারা যেহেতু বর্তমানে এখন কারাগারে রয়েছে, অনেকে জেলে রয়েছে, তো সেই জায়গা থেকে বিজেপি এই ইস্যুটা মানুষকে কতটা বোঝাতে পারবে, তো সেইটার উপরে কিন্তু সমীকরণ ডিপেন্ড করছে। কারণ আলটিমেট শেষ কথা বলবে কিন্তু জনগণ, এবং আলটিমেট শেষ কথা বলবে কিন্তু ভোট বাক্স। তো সেই ক্ষেত্রে এই দুটো দল তারা কতটা ইস্যুতে নামতে পারে। এবং অন্যদিকে আরেকটা বিষয় আমি খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করতে চাই এখানে, যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেটা লোকসভা হোক, বিধানসভা হোক বা পঞ্চায়েত ভোট, সো সেই ক্ষেত্রে কিন্তু একটা ইস্যু কিন্তু সবসময়ের জন্য আমি দেখেছি কাজ করে, সেটা হচ্ছে সাম্প্রদায়িক ইস্যু। এই সাম্প্রদায়িক ইস্যু কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, এবং এইটা বারবার ধরে কিন্তু কোথাও একটা এমনভাবে প্রকট করে দেওয়া হচ্ছে, যার ফলস্বরূপ কিন্তু অনেকেই কিন্তু বুঝতে পেরে যায় যে আমরা যদি পার্টিকুলার, বিশেষ করে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, অনেকের হয়তো ভুল ধারণা রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় মানে শুধুমাত্র কিন্তু মোহামেডান বা মুসলিম সম্প্রদায় নয়। সংখ্যালঘু সম্প্রদায় মানে সেটা মুসলিম সম্প্রদায় হতে পারে, যদি হিন্দিভাষী মানুষরা থেকে থাকে, বিহারি কোনো ভাই বন্ধুরা থেকে থাকে, শিখ হতে পারে, পাঞ্জাবি হতে পারে, এই সবাইকে নিয়েই কিন্তু সংখ্যালঘু ভোট, খ্রিস্টান হতে পারে। তো এদেরকে কতটা টানতে পারে দলে, কোনো শাসক হতে পারে, বিরোধী হতে পারে, তার উপরেও কিন্তু একটা সমীকরণ ডিপেন্ড করে। কারণ আমরা শুধু সংখ্যাগুরুদের নিয়ে কথা বলবো, সংখ্যালঘুদের নিয়ে কথা বলবো তেমন নয়। কারণ প্রত্যেকটা ইস্যুর ক্ষেত্রে এই দুই লঘু বা সংখ্যাগুরু দুজনেই কিন্তু ভূমিকা পালন করবে। তো সেটা তৃণমূল হোক বা বিজেপি। অন্যদিকে আইএসএফ কিন্তু একটা বড় ভূমিকা কিন্তু পালন করতে পারে কিছু কিছু জায়গার, কিছু কিছু লোকসভার ক্ষেত্রে। এবং বামফ্রন্ট তারা হয়তো কোথাও কোথাও আজকে তাদের যেভাবে 34 বছরের রাজত্বের পর আজকে অনেকেরই মনে প্রশ্ন জাগে যে কেন আজকে এতটা দুর্বল হয়ে পড়লো, আজকে সংগঠনের দিক থেকেই হোক বা তাদের যে একটা রাজনৈতিক যে একটা প্রতিচ্ছবি, তো সেই নিয়েও কিন্তু প্রশ্ন অনেকে করে। কিন্তু তারা এই লোকসভা ভোটে নিজেদেরকে কতটা গুছিয়ে তুলতে পারবে, কতটা মানুষের কাছে পৌঁছতে পারবে। এবং বামফ্রন্ট এবং আইএসএফ বা কংগ্রেস এরা যদি কিছুটা ভোট কাটে, তাহলে কিন্তু তৃণমূল বিজেপির যে সমীকরণ বারবার ধরে একটা ডুয়েল পলিটিক্সের কথা বলা হচ্ছে, বিজেপি তৃণমূল, বিজেপি তৃণমূল, তো সেক্ষেত্রে কিন্তু এই বামফ্রন্ট এবং আইএসএফের ভূমিকা কিন্তু আমরা কোথাও কোথাও হয়তো অস্বীকার করছি, কিন্তু এরাও কিন্তু একটা ভোটের অংশ কিন্তু কাটতে পারে। তো এরা যদি ভোট একটা অংশ কেটে নেয়, তাহলে কিন্তু বিজেপি তৃণমূলের যে সমীকরণ চলছে, সেখানে কিন্তু হয় একটা দল বিশাল ভালো রেজাল্ট করবে, আর একটা দল খুব খারাপ রেজাল্টও করতে পারে, আমার মনে হয় যেটা। আচ্ছা, আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়